নমস্কার, সাফ কথায় আমি আপনাদের সঙ্গে রয়েছে রূপা। এবং আজ সাফ কথার শুরুতেই সমস্ত ডাক্তারদের জানাচ্ছি শুভ চিকিৎসক দিবস অর্থাৎ হ্যাপি ডক্টরস ডে। এবং আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডাক্তারদের নিয়ে। আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব এবং ত্রিপুরা কেন্দ্রিক হবে আলোচনা। এবং সে জায়গায় দাঁড়িয়ে যেমনটা গত কিছুদিন ধরে আমরা যে খবরে নজর রেখেছি সেই খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। আগরতলার জিবি হাসপাতালের ডাক্তারদের বন্ধ করে দেওয়া হয়েছে প্রাইভেট প্র্যাকটিস। এবং সে জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা সরকারের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে এবং জিবি হাসপাতালের যে ছবিগুলো উঠে আসছে সেগুলো উদ্বেগজনক, কারণ সেখানে রোগীদের প্রচুর ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং একাধিক অভিযোগও উঠে আসছে। এবং এই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ হয়ে যাওয়ার ফলে চিকিৎসকরা ঠিক কী কী সমস্যার মধ্যে তারা পড়তে চলেছেন বা কতটা উপকৃত হবেন রোগীরাও, বা কী কী ধরনের সিচুয়েশন বা কী কী ধরনের সমস্যার পাশাপাশি কী কী ধরনের সুযোগ সুবিধাও রয়েছে, সে সমস্ত বিষয় সেই সমস্ত দিকগুলো আজকে আমরা আলোচনা করব। এবং আমাদের সঙ্গে তিনজন বিশিষ্ট অতিথি রয়েছেন, তার মধ্যে রয়েছেন দুজন বিশিষ্ট ডাক্তার। প্রথমে আমি পরিচয় করিয়ে দিই, আমাদের সঙ্গে এই মুহূর্তে দিল্লি থেকে রয়েছেন, দিল্লি থেকে কিছুক্ষণের মধ্যে জুড়ে যাবেন প্রাক্তন বিধায়ক ত্রিপুরার এবং তিনি হচ্ছেন প্রবীণ চিকিৎসকও ডক্টর দিলীপ দাস, কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে থাকবেন। এবং এই মুহূর্তে যে দুজন রয়েছেন তাদেরকে পরিচয় করিয়ে দিই, তিনি হচ্ছেন অবসরপ্রাপ্ত সরকারি ডাক্তার ডক্টর দেবাশিস তরফদার। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। এবং পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন ত্রিপুরা থেকে রয়েছেন সমাজকর্মী ভাস্কর ঘোষ অধিকারী। ভাস্করবাবু, আপনাকেও প্রথমে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আলোচনায়। এবং প্রথমেই আমি ডাক্তারবাবুর কাছে যাব। ডাক্তারবাবু, এই যে বিষয়টা জিবি হাসপাতালের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সরকারি মেডিকেল কলেজ, এবং সে জায়গায় দাঁড়িয়ে এই যে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দেওয়া হয়েছে, বিষয়টিকে আপনি ব্যক্তিগতভাবে কেমন দেখছেন, কারণ আপনিও একজন সরকারি ডাক্তার ছিলেন এক সময়? দেখুন, ব্যাপারটা এই মুহূর্তে একটা প্রচন্ড ডামাডোলের মধ্যে রয়েছে যে চিকিৎসকরা প্র্যাকটিস বন্ধ করছে। দেখুন, জিনিসটা কিন্তু নতুন নয়। একটু যদি আমরা পেছন থেকে তাকাই, আজ থেকে প্রায় ৪৫ বছর আগে সেই সময় সরকার চাননি যে ডাক্তাররা প্র্যাকটিস করুক, কারণ ত্রিপুরা রাজ্যে যখন ওটা সেন্ট্রাল হেলথ সার্ভিস থেকে যখন স্টেট হেলথ সার্ভিস আসে, সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু ডাক্তাররা নন প্র্যাকটিসিং, সেই হিসাবে ত্রিপুরা ডাক্তাররা নন প্র্যাকটিসিং ছিল এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছিল সরকার। এর ফলশ্রুতিতে তখন কি হয়েছিল, ডাক্তারদের সংগঠন বললো ঠিক আছে আমরা প্র্যাকটিস করব না, এবং সঙ্গে সঙ্গে ত্রিপুরাতে প্র্যাকটিস বন্ধ হয়ে গেল। এবং সেই অবস্থায় আজকের মতোই যে সিচুয়েশন সেটা তৈরি হলো, রোগীদের প্রচন্ড সুবিধে, কারণ তখন ডাক্তারদের সংখ্যা অনেক কম ছিল, তাছাড়া কোনো প্রাইভেট নার্সিং হোম ছিল না, প্রাইভেট ক্লিনিকও ছিল না, কিছুই ছিল না। তাছাড়া এই বিশাল ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে কোনোখানে একজন ডাক্তার, তাকে সরকারের ডিউটির সময়ে হাসপাতাল ছাড়া বাইরের সময় তাকে পাওয়ার কোন সুযোগ সুবিধা ছিল না। সেই অবস্থায় ডাক্তারদের প্র্যাকটিস বন্ধ হয়ে যাওয়াতে স্বাভাবিকভাবেই রোগীদের খুবই অসুবিধা শুরু হলো তখন, কারণ এরকম একটা সিদ্ধান্ত নিলে অনেক রকম অসুবিধা সুবিধা আসে। তো যেটা হলো তখন সেই সময় শেষ পর্যন্ত ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং সরকারের মধ্যে কথাবার্তা বলে একটা মধ্যপন্থা বেরিয়েছিল। মধ্যপন্থাটা কি, যে না, ডাক্তারদের অপশন দেওয়া হবে প্র্যাকটিস করার, তবে সেই অপশনটা যারা নেবেন তারা নন প্র্যাকটিসিং অ্যালাউন্স পাবেন না। তো সেই হিসাবে অপশনটা আমরা অনেকেই দিই, কিন্তু সেই সঙ্গে আমাদের একটা শর্ত ছিল, সরকারি কিছু শর্ত ছিল সেই প্র্যাকটিসের। শর্তটা হলো, ১ নম্বর হচ্ছে সরকারি যখন আমরা ডিউটিতে থাকি সেই ডিউটির সময় কোনো প্র্যাকটিস করা চলবে না, কোনো প্রাইভেট নার্সিং হোমে প্র্যাকটিস করা চলবে না, এরকম কিছু শর্ত ছিল। এবং সেই শর্তটা কিন্তু আজকে পর্যন্ত সেই নিয়মটা চালু আছে। দেখুন, সেই নিয়মটা যদি মেনে চলা হতো, অর্থাৎ আমি সরকারি কাজের সময়ে প্র্যাকটিস করব না এবং আমি নার্সিং হোমে গিয়ে প্র্যাকটিস করব না, এই নিয়মগুলো যদি মেনে চলা হতো
তাহলে কিন্তু আজকের দিনের সমস্যাটা আমার মনে হয় না উদ্ভব হতো, হুম। কিন্তু সেটা হয়নি। আচ্ছা। এখন আমার যেটা মনে হচ্ছে যে সরকারের এই যে স্টেপ যেটা, সেটা আমাদের যে মেডিকেল কলেজ, এজিএমসি এন্ড জিবি হসপিটাল যেটা রয়েছে, সেটার মান উন্নয়নের জন্য সরকার চিন্তা ভাবনা করছেন। এবং আমরা যদি দেখি ভারতবর্ষের যে উন্নত কলেজগুলো রয়েছে, যেখানে যেমন এইমস রয়েছে, হুম। পিজিআই চন্ডীগড় রয়েছে, হুম। সেখানে কিন্তু সবাই নন প্র্যাকটিসিং। তো আমরা যদি মান উন্নয়ন করতে হয় তাহলে অনেকগুলো সংস্কার করতে হবে। হুম। আমার মনে হয় এটা একটা স্টেপ মাত্র সরকারের পক্ষে, হুম। যে এই চিকিৎসকদের চিকিৎসা বন্ধ করা, মানে অন্তত মেডিকেল কলেজের। হুম। কেননা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সঙ্গে জড়িত রয়েছে, টিচারদের আরো বেশি সময় দিতে হবে এবং রোগীদের দিকে তাদের মনোযোগ, অন্তত হাসপাতালের রোগীদের দিকে তাদের মনোযোগ যাতে আরো বেশি তারা দিতে পারেন, সময় দিতে পারেন, তার জন্য আপনার হয়তো সরকার একটা চিন্তা করেছে। ডাক্তারবাবু এইতে কি সাধারণ যারা রোগীরা আছে সেই ক্ষেত্রে রোগীদের সেবার মান কতটা উন্নত হবে বলে আপনি মনে করছেন? দেখুন, এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যদি আমার ডিপার্টমেন্টে আমার সময় অনুযায়ী সঠিকভাবে কাজ করি, হুম। তাহলে তো মান উন্নয়ন হবে। হুম। হুম। কিন্তু সেটা যদি আমি না করি হুম। তাহলে হবে না। কিন্তু সেক্ষেত্রে হ্যাঁ। ডাক্তারবাবু এখন সরকারি হাসপাতালের পরিকাঠামো বা যদি আমরা দেখি সমস্ত ফ্যাসিলিটিস গুলো অ্যাভেলেবেল থাকতে হবে হাসপাতালে, সে জায়গায় দাঁড়িয়ে জিবি হাসপাতালের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। সেখানে কিন্তু প্রচুর গাফিলতি বা প্রচুর ইনফ্রাস্ট্রাকচার বলুন, পরিকাঠামো থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যে সমস্ত প্রয়োজনীয় যে ব্যবস্থা থাকা দরকার, সেক্ষেত্রে কিন্তু একটা খামতি রয়েছে, এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে রোগীদের তরফ থেকে। না, এটা তো সত্যি, অন্তত পত্র-পত্রিকায় সেভাবেই দেখা যাচ্ছে। হুম। এবং এটা খুব স্বাভাবিক যে যদি প্র্যাকটিস, মানে যারা এতদিন ধরে চেম্বার করছেন, স্বাভাবিক তাদের অনেক রোগীরা রয়েছেন, সেই রোগীরা ডাক্তারদের উপর ডিপেন্ডেন্ট, হুম। সুতরাং তারা তো একটা অসুবিধায় পড়বে। হুম। প্রাথমিক অবস্থায় এই স্টেপটা নেওয়ার সঙ্গে সঙ্গে এই অসুবিধাগুলো যে দেখা যাবে সেটা কিন্তু প্রত্যাশিত ছিল। হুম। সেটা প্রত্যাশিত ছিল। এখন দেখা দরকার আপনি যেটা বললেন যে ইনফ্রাস্ট্রাকচার, সত্যি ইনফ্রাস্ট্রাকচার তো প্রচুর পরিবর্তন করতে হবে হুম। এবং মানুষের ফ্যাসিলিটি অনেক বাড়াতেও হবে। হুম। সেই সমস্ত আহ কাজগুলি বাকি রয়েছে এবং সেগুলো আশা রাখছি হয়ে যাবে। কারণ যদি না হয় তাহলে তো রাজ্য জুড়ে একটা প্রচন্ড মানুষের অসুবিধা, মানুষের একেবারে। দুর্গতি, সেটা হুম। তো চলতেই থাকবে। হুম। হুম। আপনি সঙ্গে থাকুন ডাক্তারবাবু, আমাদের সঙ্গে সমাজকর্মী রয়েছেন ভাস্কর ঘোষ অধিকারী। ভাস্করবাবুর কাছে একটু যাব। ভাস্করবাবু, আজকের আলোচনার যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে যে জিবি হাসপাতালের মতো একটা সরকারি হাসপাতাল, সেখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা গতদিন দেখিয়েছি ছবি, সেখানে প্রচুর রোগীদের ভিড়। একটাই কারণ, এই সেই হাসপাতালের যারা চিকিৎসক রয়েছেন তাদের প্রাইভেট প্র্যাকটিস কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে রোগীর সংখ্যা বেড়ে গেছে, একেবারে উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। অথচ জিবি হাসপাতালের, যেটা আমি কিছুক্ষণ আগে আমি ডাক্তারবাবুর কাছে বলছিলাম, আমি ডক্টর দিলীপ দাস রয়েছেন এবং তাকে আমি বলছিলাম যে সেখানে ইনফ্রাস্ট্রাকচারের বলুন বা সুযোগ সুবিধা বলুন, সেখানে রোগীরা একাধিক অভিযোগ করছেন। সে জায়গায় দাঁড়িয়ে বর্তমান প্রেক্ষাপটে আপনি কি বলতে চাইবেন এক্ষেত্রে? দেখুন, বাংলা সাহিত্যের ইতিহাসে একটি শব্দ আছে, শব্দটির মানে, সেই শব্দটি হচ্ছে লুতাতন্ত্র। লুতাতন্ত্র কথার মানে মাকড়সার জাল। মাকড়সার জাল এই কারণে বলা হয়, মাকড়সা সে নেট বুনে অন্য পোকামাকড়কে আটকানোর, কিন্তু দেখা যায় নিজেই যখন সে আটকে যায় তখন সে নিজেই একটি খাবার হয়ে যায় অন্য পোকার কাছে, অন্য প্রাণীর কাছে। মনে হয় বর্তমান সময়ে আমাদের ত্রিপুরা রাজ্যে বর্তমান সরকার যে ব্যবস্থা বা স্বাস্থ্য ব্যবস্থা, সেরকম একটি লুতাতন্ত্র ঘটনা ঘটাচ্ছে। হুম। দেখুন, আপনি যে হাসপাতালের কথা বলছেন সেই হাসপাতালটি শুধুমাত্র আগরতলা নয়,
সেটি ত্রিপুরার অন্যতম মুখ্য হাসপাতাল এবং মেইন স্টেট রেফারেল হসপিটাল। হুম, অর্থাৎ ত্রিপুরা রাজ্য থেকে যতগুলো রেফার কেস ঘটবে সবগুলি ঘটবে সেখানে। আপনি হয়তো জানেন যে ত্রিপুরা রাজ্যে 8টি জেলা আছে। সুতরাং এই 8টি জেলায় জেলা সদরে 8টি ডিস্ট্রিক্ট হসপিটাল আছে। হুম, সুতরাং এই ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে রেফার কিন্তু এই আমাদের জিবি হসপিটালে গেছে। সুতরাং ওইখানের যে আপনি যে ঘটনাটা বললেন যে প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন, হুম, আমি আজকের সকালের ছবিও দেখেছি। হুম, আমি সমাজকর্মী হিসেবে যে খবর রাখি, আমি আজকে সকালের ছবিও দেখেছি। সেখানে দেখেছি আজকে সকাল 6টা থেকে মানুষ ওখানে ভিড় দিয়েছে। হুম, অন্যদিন যেখানে 10টা 10:30টার সময় মানুষ ওখানে গিয়ে ভিড় দেন, আজকে সকাল 6টা থেকে ঘটে হুম, লাইন দিয়েছে। হুম, এর কারণটা কি? হুম, মূল অন্তর্নিহিত কারণ যদি যাওয়া যায় তবে কিন্তু এই পেশাদ ঘটবে না এবং সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। হুম, এর অন্যতম একটি কারণ হচ্ছে, যেখানে আমি দেখতে পাচ্ছি ভারতবর্ষের প্রতিটি রাজ্যে অনেকগুলো মেডিকেল কলেজ গড়ে উঠছে, প্রতিটি ডিস্ট্রিক্ট হসপিটালে একটি করে মেডিকেল কলেজ গড়ে উঠছে, সেখানে ত্রিপুরা রাজ্যে মেডিকেল কলেজ হচ্ছে ঠিকই, কিন্তু সেটা হচ্ছে শুধুমাত্র রাজধানী আগরতলা কেন্দ্রে। হুম, হুম, আমার পার্শ্ববর্তী রাজ্য আসামের কথাই যদি বলি, হুম, হুম, আসামে দেখুন প্রতিটি, আপনি এখান থেকে কথা বলছেন, সেখানে প্রতিটি জেলায় একটি করে হসপিটাল হচ্ছে। হুম, আমি করিমগঞ্জের হসপিটাল দেখতে পাচ্ছি, দুয়ালিয়া সেখানে রামকৃষ্ণ হচ্ছে, হুম, রামকৃষ্ণনগর হচ্ছে। হুম, আমি করিমগঞ্জ জেলাতে আমি দেখলাম ডক্টর হিমন্ত সিনহা বলছেন যে ওখানে একটা মেডিকেল কলেজ করে দেওয়া হচ্ছে। হুম, আমি দেখতে পাচ্ছি যে শিলচরে মেডিকেল কলেজ আছে, বলছেন যে প্রয়োজনে আরো একটি মেডিকেল কলেজ আসাম ইউনিভার্সিটির ভেতরে প্রয়োজনে করা যাবে। হুম, তার মানে প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ হচ্ছে আসামে। এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এরকম একজন মুখ্যমন্ত্রী, উনি বলছেন যে যতক্ষণ পর্যন্ত না প্রতিটি জেলা সদরে বা প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ হচ্ছে, যখন পর্যন্ত না প্রতিটি সাব ডিভিশনে একটি করে মেডিকেল কলেজ হচ্ছে, হুম। ততক্ষণ পর্যন্ত আমি কোনো প্রাইভেট মেডিকেল কলেজকে এখানে এন্ট্রি করতে দেব না। সেক্ষেত্রে ত্রিপুরায় হচ্ছে না কেন? ত্রিপুরায় কোথায় সমস্যাটা হ্যাঁ, রয়েছে? দেখুন সেখানে ঘটনাটা হচ্ছে, ত্রিপুরার একটা ইতিহাস রয়ে গেছে, খুবই সুবিদিত ইতিহাস এবং খুবই দুঃখজনক ইতিহাস। এটা হচ্ছে ত্রিপুরায় যখন মেডিকেল কলেজ করতে এসেছিল, সেটা 1990 বিগত শতাব্দীর 1990-এর মাঝামাঝি, বাবা মুঙ্গিয়াপ্পা মেডিকেল কলেজ, হুম, সেটা পুরোটাই ত্রিপুরাবাসীকে অন্ধকার রেখে ওনারা চলে যায়। আমরা জানতে পারলাম না যে বাবা মুঙ্গিয়াপ্পা মেডিকেল কলেজ শেষ পরিণতি কি হচ্ছে। তারপরে এলো জিনেট। এই জিনেট মেডিকেল কলেজটাও, সেটা দুটোই আমি কথা বলছি, দুটোই প্রাইভেট মেডিকেল কলেজ, সেটাও আমাদের অন্ধকার রেখে চলে। তারপরে এই জিনেটকে ত্রিপুরা সরকার সোসাইটি দিয়ে চালাচ্ছে। এখন দেখুন ত্রিপুরায় রিসেন্টলি একটা মেডিকেল কলেজ এসছে, সেটাও আগরতলার কাছাকাছি জায়গা। ত্রিপুরায় একটা ডেন্টাল কলেজ হয়েছে, সেটা আগরতলা হয়েছে। ত্রিপুরায় একটি আয়ুর্বেদিক কলেজ হচ্ছে, সেটা আগরতলার কাছাকাছি একটি শহর হচ্ছে। ত্রিপুরায় একটি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হচ্ছে, সেটা আগরতলার কাছাকাছি। তার মানে ত্রিপুরায় মেডিকেল কলেজ কিন্তু হচ্ছে, কিন্তু উন্নয়ন মানে হচ্ছে আগরতলা। অর্থাৎ আচ্ছা। স্বাস্থ্য পরিষেবার যেখানে, আমাদের পরিষেবার যেখানে প্রসারিত হওয়া দরকার, হুম, বিস্তীর্ণ হওয়া দরকার, হুম। সেই ত্রিপুরা রাজ্যে কিন্তু সেই ঘটনা অর্থাৎ ঘটছে না। একটা সীমাবদ্ধ এলাকার মধ্যে একেবারে ইয়ে রয়েছে, মানে আগরতলার আশেপাশে ঘিরেই, আগরতলাকে ঘিরেই রয়েছে মেডিকেল কলেজ। অর্থাৎ আরো যেমনটা অসমের উদাহরণ টেনে আপনি বললেন, বিভিন্ন জেলায় জেলায় মেডিকেল কলেজ হওয়া দরকার, যাতে সেখানকার রোগীরা সেই স্বাস্থ্য পরিষেবার হ্যাঁ। সুযোগ সুবিধা পায়। বেশ, আমরা আপনার কাছে ফিরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যেহেতু ডাক্তারবাবু রয়েছেন, ডাক্তারবাবু আপনি এই বিষয়টাতে কতটা সহমত পোষণ করেন? দেখুন, স্বাস্থ্য পরিষেবাটা যত বেশি ছড়িয়ে দেওয়া যাবে তত বেশি চাপ কমবে জিবি হাসপাতালের উপর, এ কথাটা সত্য। কেননা আমাদের যে ডিস্ট্রিক্ট হসপিটালস গুলো রয়েছে, হুম, এদের মডার্নাইজেশন হচ্ছে, কিন্তু এখনো সেই পরিমাণ হয়নি। হুম, চিকিৎসকের অপ্রতুলতা রয়েছে, তাছাড়া ধরুন হুম, যন্ত্রপাতি, ইকুইপমেন্টস, হ্যাঁ, তাছাড়া টেকনিক্যাল ম্যান পাওয়ার, হুম, সবকিছুর অপ্রতুলতা রয়েছে, রয়েছে। যার ফলে অবশ্যই সমস্ত চাপটা দিয়ে হুম, পড়ছে হুম, আগরতলার উপর। আগরতলা মানেই হচ্ছে জিবিএইচএমসি। বেশ,
বেশ বেশ সেটা এই মুহূর্তে একেবারে ডাক্তারবাবু একটু থামাবো আপনাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে এই মুহূর্তে দিল্লি থেকে জুড়ে গেছেন ত্রিপুরায় ছিলেন এবং বিজেপির প্রাক্তন বিধায়ক তথা প্রবীণ চিকিৎসক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর দিলীপ দাস। ডাক্তারবাবু আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। ডাক্তারবাবু, আমরা আজকে আলোচনা করছি জিবি হাসপাতালকে নিয়ে এবং জিবি হাসপাতালে ইতিমধ্যে যে একটা নির্দেশ এসেছে জিবি হাসপাতালের ক্ষেত্রে, সেখানে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, বন্ধ করা হয়েছে। সেক্ষেত্রে আপনি একজন বিধায়ক ছিলেন সে রাজ্যে, ত্রিপুরা রাজ্যের, এবং আপনি চিকিৎসকও ছিলেন, সে জায়গায় দাঁড়িয়ে চিকিৎসকও বটে, সে জায়গায় দাঁড়িয়ে আপনার ব্যক্তিগত মতামত আমি এই মুহূর্তে জানতে চাইবো এই সিদ্ধান্তের ক্ষেত্রে সরকারের। না, ব্যাপারটা হচ্ছে যে শুরু আছে, এই জিনিসটা আজকে হঠাৎ করে হয়নি। আমি আপনাকে বলি যে আমরা যখন হেলথ সার্ভিসে জয়েন করেছি 1982-তে, তখন আমাদের একটা সংগঠন ছিল অল ত্রিপুরা জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন। তখন আমাদের ডিমান্ডই ছিল অল হেলথ সার্ভিস শুড বি নন প্র্যাকটিসিং। বুঝছেন তো, বেসিক যে ফান্ডা সেটা হচ্ছে হেলথ সার্ভিস শুড বি নন প্র্যাকটিসিং। পরবর্তী সময় ধাপে ধাপে আর কি এগুলো চেঞ্জ হয়েছে, যেমন আউটডোরের টাইম চেঞ্জ হয়েছে। মেডিকেল কলেজটা এসেছে 2005 সনে, 2005, এবং এটা যখন শুরু হয়েছে তখন বেসিক কনসেপ্টই ছিল যে মেডিকেল কলেজ উইল বি নন প্র্যাকটিসিং। কিন্তু তখনকার সময়ে যারা এটা চালিয়েছেন তারা একটা নতুন করে একটা জিনিস রেখেছিলেন যে নন প্র্যাকটিসিং এর মতো একটা অ্যালাউন্স দিতেন, কিন্তু এটার মধ্যে ক্লিন কাট কোনো কিছু ছিল না 2005 সনে। কিন্তু বেসিক আইডিয়া যে এটা উদ্দেশ্য ছিল যে মেডিকেল কলেজটা যদি নন প্র্যাকটিসিং হয় তাহলে টিচাররা যারা আছেন তারা হাসপাতালে সময় দিতে পারবেন, রিসার্চের কাজে সময় দিতে পারবেন, ছাত্রদের পড়াতে পারবেন, এই সব কিছু মিলেছিল এই আইডিয়াটা। কিন্তু 2005 সন থেকে শুরু করে মনে করুন 2018 সন পর্যন্ত, যে 17 পর্যন্ত ছিল তদানীন্তন বামফ্রন্ট সরকার, এরাও কিন্তু মাঝখানে একবার চেষ্টা করেছিল মানে নন প্র্যাকটিসিং করার। তো একই পরিস্থিতি দাঁড়িয়েছিল, শেষ পর্যন্ত ওরা সরে গেল। এইবার আবার নতুন করে যেটা হয়েছে, এইমস এর সাথে আমাদের একটা চুক্তি হয়েছে, সেই হিসাবে যেহেতু আমাদের এখন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী একজন চিকিৎসক, উনিও দীর্ঘদিন ধরে এখানে চাকরি করেছেন, উনি বেসিক সবটা জানেন, এবং এইমস এর সাথে যেহেতু চুক্তি হয়েছে সেই অনুযায়ী এইমস যেহেতু নন প্র্যাকটিসিং, সেই জন্য এটাকে একটা স্টার্ট করার মানে হয়েছে। কিন্তু এটাকে যেভাবে প্রতিফলিত করা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, আমার মনে হয় ট্রু স্পিরিট অফ নন প্র্যাকটিসিং এটা ফ্যাকাল্টির কিনা, হোল হসপিটালে কিনা, হেলথ সার্ভিসের ডক্টরদের কিনা, এই ব্যাপারটা কিন্তু যতটুকু ভাবে মানে বললে ভালো হতো, তো সেখানে ওইটুকু আসেনি। এটা সাডেনলি একটা অ্যানাউন্সমেন্টের মতো হয়ে গেছে, তবে প্রেস এবং মিডিয়া সেটা করেছে, আবার কিছু পলিটিশিয়ানসও আছেন তারাও তাদের মতো করে বলে যাচ্ছেন। আর একটা কারণ কিন্তু আমার যেটা মনে হয়, এই যে আপনারা দেখছেন জিবি হাসপাতালে যে ভিড়টা, ত্রিপুরার ডক্টরদের প্র্যাকটিস ইজ মেইনলি বেসড অন গভর্নমেন্ট হসপিটাল। যত আমাদের ডাক্তাররা আছে তারা বেশিরভাগই যারা প্র্যাকটিস করে তারা সরকারি হাসপাতালের সাথে, সে মেডিকেল কলেজ হোক, আইজিএম হোক, ডিস্ট্রিক্ট হোক। তো মানুষের একটা ধারণা আছে যে সরকারি ডাক্তার যেখানে আছে সেখানে গেলে পরে আমাদের সুবিধা হয় এবং পায়ও প্র্যাকটিক্যালি। একেবারে ডাক্তারবাবু, একটু এখানে আমি একটু আপনাকে থামিয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, সেই অনুপাতে কি জিবি হাসপাতালে পরিকাঠামো বা সেই ধরনের ব্যবস্থা রয়েছে? কারণ সেখানে যারা রোগীরা যাচ্ছেন, গত কিছুদিন ধরে রোগীর সংখ্যা তো বেরিয়ে যাচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে আমরা সেই ছবিগুলো দেখাচ্ছি, যথোপযুক্ত কি ট্রিটমেন্ট বা পরিষেবা পাওয়ার মতন অবস্থা রয়েছে জিবি হাসপাতালের? আপনার কি এতদিন ধরে কি ত্রিপুরার মানুষ পরিষেবা পায়নি? ডেফিনেটলি পরিষেবা পেয়েছে। আজকে কি হয়েছে মানে আমি আপনাকে বলছি একদম, এই যে যারা ডক্টররা জিবি হসপিটালে আছেন, তো তারা তো সবাই প্রাইভেট প্র্যাকটিসও করতেন। তো মনে করেন সার্জন বলেন, পেডিয়াট্রিশিয়ান বলেন, এরা হঠাৎ করে ওদের অনেক পেশেন্ট আছে, তাদেরকে বন্ধ করে দিয়েছেন সাডেনলি। তাইলে এই পেশেন্টরা কোথায় যাবে? তাইলে ওই ডক্টরকে দেখাতে গেলে তাদের হাসপাতালে যেতে হয় বা হাসপাতালেই যেতে হবে, কারণ তারা এখন অসহায়। এটা বিরাট সংখ্যা। ইনফ্রাস্ট্রাকচার যা আছে, আমি বলবো না এটা পারফেক্ট,
অনেক কিছুর দরকার আছে, হুম কিন্তু যখন ডক্টররা প্র্যাকটিস করছিলেন হুম তখন আর ইনফ্রাস্ট্রাকচারের প্রশ্নটা আসলো না। হুম আজকে হঠাৎ করে যখন সাডেনলি বন্ধ করে দিলেন, হুম তার জন্য এই প্রশ্নটা আসছে কি করে? হুম আমরা কি ইনফ্রাস্ট্রাকচার বানাইনি? বছরে বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। হুম আজকে সুপার স্পেশালিটি ব্লক ছিল না, হুম এখন 9টা হচ্ছে। আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করছি, হুম হার্ট ট্রান্সপ্লান্টে চলছে, হার্টের অপারেশন হচ্ছে। হুম তো সবগুলোই হয়েছে, এতগুলো বিল্ডিং হয়েছে, হুম সুপার স্পেশালিটি ব্লক হয়েছে। হুম তো সবগুলো জিনিস যেটা আছে সবই আছে, হুম কিন্তু সাডেন উইথড্রল ফ্রম প্র্যাকটিস ফ্রম এ গ্রুপ অফ এ ডক্টরস, হুম যাদের উপরে নির্ভর করে প্রাইভেটে যারা দেখাতো, হুম তারাও এখন চলে আসছে সরকারি হাসপাতালে, কারণ এদের একটা অংশ কিন্তু আবার নার্সিং হোমে যেত। হুম তো এটা একটা ফ্যাক্টর হচ্ছে, আমি মনে করি না এটার মধ্যে কোনো ভুল আছে, হুম তবে এটার জন্য আরো কিছু প্রস্তুতির প্রয়োজন আছে, হুম আরো কিছু ক্লিয়ারিফিকেশন হওয়ার দরকার আছে যে ডক্টর। তবে একটা জিনিস আমি আপনাকে একটা হিস্ট্রি দিই, হুম তাইলে আপনি বুঝতে পারবেন যে অনেক জিনিস আমরা যখন সার্ভিসে জয়েন করেছি 1971-এ, হুম আমি না, 1971-এ কিন্তু ত্রিপুরাটা সেন্ট্রাল হেলথ সার্ভিসের আন্ডারে ছিল। হুম তো 1971-এ স্টেট হেলথ সার্ভিস তৈরি হয়, তখন কিন্তু ত্রিপুরাতে ডাক্তার ছিলই না। তো সেন্ট্রাল হেলথ সার্ভিসেস যে সমস্ত ডক্টররা তারা ত্রিপুরায় অপ্ট করলেন, তখন কিন্তু তাদের 3টা অ্যাডভান্স ইনক্রিমেন্ট দেওয়া হতো। হুম তখন যে সমস্ত স্কেল ছিল 500-1300, অনেক অফিসার, বড় বড় অফিসারদের 500-1300, হুম হুম 40 টাকা ছিল ইনক্রিমেন্ট। হুম ডাক্তাররা 3টা অ্যাডভান্স ইনক্রিমেন্ট দিলে 620 টাকা, হুম 250 টাকা ছিল নন প্র্যাকটিসিং অ্যালাউন্স, হুম হুম তাহলে নন প্র্যাকটিস অ্যালাউন্স নিয়ে হলো 870 টাকা। হুম অন্যরা যখন 500 টাকায় বেসিক স্টার্ট করতো, তখন ডক্টররা কিন্তু 870-এ স্টার্ট করতো। হুম কিন্তু এই জিনিসটাই যখন নৃপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী ছিলেন বামফ্রন্ট সরকারের, হুম তখন এই 3টা অ্যাডভান্স ইনক্রিমেন্টও কেটে দেওয়া হয় এবং এনপিএ কে ডিলিং করা হয়। হুম তখনও ডাক্তাররা কিন্তু সেটা নিয়ে আন্দোলন করেছিল। হুম তো এইসব যে ব্যাপারগুলো আছে সবটাকে করা সম্ভব। হুম এবং আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে মেডিকেল কলেজ একটাই, তো আমাদের তখন 3টা মেডিকেল কলেজ আছে। হুম এমন তো এমন তো কোনো ব্যাপার নাই যে সবাইকে মেডিকেল কলেজে আসতে হবে। হুম তো সুতরাং এইটা ডাক্তারদের সাথে কথা বলুন, বাকি যারা সবাই জানে ব্যাপারটা। মনে করেন আজকে আমি 81 থেকে চাকরি করি, পুরো যতগুলো ঘটনা ঘটেছে তার সাথে আমি প্রত্যেকটার সাথে জড়িত, আমি জানি। যেহেতু আমি আইএমও করেছি, এটিজেডিও করেছি এবং গাইনিকোলজিক্যাল সোসাইটি করেছি, বিভিন্ন ইয়েতে আমরা গেছি। হুম তো এটা করা সম্ভব ডাক্তারদের কনফিডেন্সে নিয়ে। বাকি সবগুলো আরো কিছু, শুধু হুম এজিএমসি আপনি নন প্র্যাকটিসিং করলেন এটা হবে না, হুম এটার সাথে কিন্তু হেলথ সার্ভিসও রিলেটেড কিন্তু। হুম এবং ডিস্ট্রিক্ট হসপিটাল, প্রাইমারি হেলথ সেন্টার, এগুলো আলাদা একেবারে আলাদা একেবারে কিন্তু বিভিন্ন সেক্ষেত্রে সময়। ডাক্তারবাবু, সেক্ষেত্রে যদি কিছু ডাক্তাররা যদি যুক্তি দেন যে তাদের যে সরকারি বেতন রয়েছে, সেক্ষেত্রে সরকারি বেতন বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসকদের জীবনযাত্রার মান বজায় রাখার কঠিন, যদি তারা প্রশ্ন তোলে, সে জায়গায় দাঁড়িয়ে আপনি একজন চিকিৎসক হিসেবে এই বিষয়টিকে কতটা যৌক্তিক বলে মনে করছেন? হ্যাঁ, নিশ্চয়ই। এটা আজকে আমরা কিছুদিন, আমি একটা রিপোর্ট দেখলাম, সারা পৃথিবীতে 24টা প্রফেশন আছে, হুম তার মধ্যে সব থেকে কস্টলিয়েস্ট প্রফেশন হচ্ছে মেডিকেল প্রফেশন। হুম আপনি দেখুন তো, মেডিকেল প্রফেশনে যখন পড়াশোনা করে হুম 5 বছরে, আমাদের সময় ছিল 5.5 বছর, 6.5 বছর হাউস হুম স্টাফশিপ নিয়ে, হুম এখন 4.5 5.5 বছর। হুম এমবিবিএস পাস করলে হবে না, আরো 3 বছর। তাইলে একটা ডক্টর হতে গেলে পিজি তাকে 8 বছর সময় দিতে হচ্ছে। এবং টোটাল আজকে আপনারা সবাই জানেন একটা এমডিসি যখন হয় প্রাইভেটে 2 কোটি 3 কোটি টাকা যায়। হুম কোন প্রফেশনে আছে এই টাকাটা খরচা হয়? এখন কোন লোক যদি মনে করেন ব্যাংক থেকে লোন নয়, তার বাবার সম্পত্তি বিক্রি করে এবং চাকরি করে যখন পাশ করে বেরোবে, হুম তখন সে 50,000 60,000 টাকার চাকরি হয়, হুম এত ব্যাংকের লোনও দিতে পারবে না, হুম বাবার ঋণও শোধ করতে পারবে না। এই জিনিসটা ভাবা উচিত। এবং ত্রিপুরার যে কিছু ডক্টর বা তারা যেটা বলেছে, ডিমিনিং কথাটা বলেছে, আমি দেখেছি আমাদের যে মেডিকেল কলেজের প্রিন্সিপাল। হুম হ্যাঁ, ডেফিনেটলি হুম বিভিন্ন পরিস্থিতিতে একটা জিনিস বারবার মানে এটা করা হচ্ছে যে ডাক্তাররা চোর, ডাক্তাররা মিথ্যেবাদী, ডাক্তারদের উপরে এইরকম একটা অপবাদ দিয়ে দিয়ে ডাক্তারদের মান সম্মান যেমন কমানো হয়েছে, তেমনি বিভিন্ন সময় কিন্তু আক্রমণও হচ্ছে। হুম
খালি ডাক্তাররা খারাপ এটা হতে পারে না। হুম, তো সুতরাং আমি যেটা বলছি এটা আলোচনার দরকার আছে। হুম। ডাক্তাররা নন প্র্যাকটিসিং এর এগেনস্টে না, এটা অপশনাল হবে। কোন স্টেজে অপশনাল করতে হবে এটাও ঠিক করতে হবে। হুম। সুতরাং অনেক আলোচনা করলে এই প্রবলেমটা এনপি এটা করা যাবে, এবং মেডিকেল কলেজ নন প্র্যাকটিসিং ফর ফ্যাকাল্টি হওয়া উচিত। কারণ আমরা দেখেছি এখন স্টুডেন্ট বিভিন্ন জায়গা থেকে আসছে, পিজি স্টুডেন্ট, এখন প্রচুর পিজি স্টুডেন্ট, তাকে গাইড করতে হয়। এমন না 9টা 4টা ঢুকলে পরে এটা হয়ে যাবে, এরকম না। রাত্রেবেলা লেবে কাজ করতে হয়, তাদের প্রফেসররা থাকার দরকার আছে, টিচাররা গাইড করবে। সুতরাং যদি রিসার্চ যদি না করা হয়, তো শুধু এটা কেন আমরা ভাবছি যে রোগীর চিকিৎসার জন্য টিচার, রোগীর চিকিৎসা তো সব জায়গায় হতে পারে। আজকে যদি ফ্যাকাল্টি হয়, তো তাদের দায়িত্ব হচ্ছে ভালো ছাত্র, ভালো টিচার, আরো ভালো টিচার তৈরি করা। সুতরাং ওই একটা টিচার 3টা কাজ করে, হেলথ সার্ভিসের কাজ করে, ফ্যাকাল্টির কাজ করে, রিসার্চের কাজ করে। তো এগুলো সব আনতে হবে। শুধু ডাক্তারদের এমন একটা জায়গায় ঠেলে দিচ্ছে বিভিন্ন মিলে একেবারে যে এরা যেন এই টাকা রোজগারের জন্য পাগল। এই টাকা রোজগার করবেই ডাক্তাররা, এটাকে কেউ আটকাতে পারবে না। ভালো ডাক্তার, আমি যেমন মনে করেন এখন আছি এখানে, তো একজন ডাক্তার 2000 টাকা করে ভিজিট নিচ্ছে। আমাদের এখানে যথেষ্ট কম নেই, তাও গভর্নমেন্টের এটার উপরে রেগুলেশন আছে কত টাকা ভিজিট নেবে। বহু রুল, বহু বিভিন্ন সময় একদম চালু করা হয়েছে। এই সবগুলো রুল ভালো করে দেখতে হবে, এটার মধ্যে সবকিছু আছে, প্র্যাকটিসের ব্যাপারটা আছে, একদম। কারা কারা প্র্যাকটিস করতে পারবে, কে পারবে না, সব কথা আছে। মনে করেন ডাইরেক্টর, মনে করেন সুপারিনটেন্ডেন্ট, মনে করেন হেলথ অফিসার যারা আছে, সিএমও, ক্যাটাগরিগুলি বলা আছে। একেবারে তবে একটা করে কথা আমি বলে দিই, কথার ফাঁকে ভুলে যাব, যে জিনিসটা করতে হবে যে 20% বলেছে তো, হ্যাঁ 20% Basic এর সেটাতে আমি 20% আসছিলাম। হ্যাঁ সে জায়গায় দাঁড়িয়ে ডাক্তারবাবু আপনার কি মনে হয় যে এই যে 20% বেতন বৃদ্ধির করা বলা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের এই প্রাইভেট প্র্যাকটিসের আয়ের সমতুল্য বা তার বিকল্প হিসেবে যথেষ্ট? না, মোটেই না। যে 20% যদি হয়, মনে করেন 50,000 টাকা যদি বেসিক হয়, তাহলে 20% কবে কত হবে? আর আপনি দেখেন এইরকম টাকা এমনও ডাক্তার আছে একদিনে তারা রোজগার করে। কিন্তু প্রশ্নটা হচ্ছে সেটা নয়, একটা আমি পড়াচ্ছি সেটা একটা জিনিস, কিন্তু এইটা করলে হবে না। এই যে 20% বেসিক, এইটার সাথে যোগ করে ডিএ করতে হবে, এবং পেনশন যখন হবে তার এই যে এটা বেসিকটার সাথে যোগ করে পেনশনটা ক্যালকুলেশন করলে, অনেকেই আছে এটা পাবার কারণ নাই যে সব ডাক্তারই প্র্যাকটিস করতে চায়। অনেকে পড়াতেও ভালোবাসে, যারা পড়াতে ভালোবাসবে তারা আসবে, আর যারা ভালোবাসবে না তারা যদি মনে করে অন্য অপশন থাকে, মনে করো আইজিএম হসপিটাল আছে বা ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, আমাদের একটা সিভিল হাসপাতালে হবে মিউনিসিপ্যালিটির, তাহলে অন্য প্রাইভেট হসপিটালও আসছে। তাইলে আমাদের এখানে প্রাইভেট হসপিটাল ভালো নাই বলেই কিন্তু সবাই জিবি বা বিএম বা সরকারি হাসপাতাল আছে। আমাদের একটা অন্যরকমও ভাবতে হবে। বেশ, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ত্রিপুরা কেন্দ্রিক, এবং সেখানে জিবি হাসপাতালে, সরকারি হাসপাতাল এবং জিবি হাসপাতালের উপর বলা যায় গোটা ত্রিপুরার মানুষ, রোগীরা কিন্তু ডিপেন্ডেন্ট, নির্ভরশীল। সে জায়গায় দাঁড়িয়ে সেই সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস সম্পূর্ণ নিষিদ্ধ করার একটা সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরার মন্ত্রিসভা। সে জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে বিতর্ক তো দানা বেঁধেছে এবং প্রশাসনিক অচল অবস্থাও তৈরি হয়েছে, এমনটাই কিন্তু খবর। একদিকে সরকারের এই নির্দেশিকার জেরে গত রবিবার থেকে শহরের প্রাইভেট চেম্বারগুলি আচমকা বন্ধ হয়ে যাওয়ায় জিবি হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি আমরা, এবং চরম ভোগান্তিও দেখা দিয়েছে। এই বিষয়ে আমরা একাধিক বিষয়ে আমরা এ নিয়ে আলোচনা করছি। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, আমাদের সঙ্গে ডাক্তারবাবুরা রয়েছেন, দুজন ডাক্তার রয়েছেন এবং সমাজকর্মী রয়েছেন। আমি ডক্টর দেবাশিস তরফদারের কাছে যাব। দেবাশিস বাবু, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, কিছুক্ষণ আগে দিলীপ বাবু একাধিক বিষয় বলছিলেন, সে জায়গায় দাঁড়িয়ে আপনার কাছে একটা প্রশ্ন এই মুহূর্তে, এই যে সরকারি হাসপাতালের কথা আমরা বলছি, সে জায়গায় দাঁড়িয়ে যদি কোনো ডাক্তার, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি তরফ থেকে একটি মডেল স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করবে রোগীদের জন্য, নাকি এটি কেবল একটি প্রশাসনিক পদক্ষেপ হয়ে থাকবে, নাকি এর পেছনে দীর্ঘমেয়াদী সুফল পেতে এর সাথে আরো কি কি সংস্কার প্রয়োজন বলে আপনার মনে হচ্ছে? আমি সেটা প্রথমে বলেছি যে এটা একটা স্টেপ। আমি যদি আমার মেডিকেল কলেজকে একটা অল ইন্ডিয়া স্ট্যান্ডার্ড মেডিকেল কলেজে পরিণত করতে চাই, তাহলে যে কিছু সংস্কার প্রয়োজন আছে, এটা একটা স্টেপ, কিন্তু এটাই শেষ নয়। হ্যাঁ, এটা একটা স্টেপ, কিন্তু আরো
সাইমালটেনিয়াসলি অনেকগুলো সংস্কার প্রয়োজন রয়েছে, হুম ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়নের ব্যাপার রয়েছে। তো সেগুলো ধরুন একটা সময় সাপেক্ষ, একদিনে বা একসঙ্গে তো সেটা হয়ে উঠবে না। হুম সুতরাং এই মুহূর্তে যেটা হয়েছে তাতে তো এইরকম ডামাডোল বা এটার সৃষ্টি হবে। হুম তাছাড়া দেখুন, ডাক্তাররা যে প্র্যাকটিস করেন, কারণ তাদের করতে বাধ্য হতে হয়, কারণ দুটো কারণে। একটা হচ্ছে রোগীদের চাপ থাকে, আর সবার পক্ষে এসে সরকারি হাসপাতালে লাইন দিয়ে দাঁড়িয়ে রোগী দেখানো সম্ভব হয় না। সুতরাং স্বাভাবিকভাবে আর ইন্ডিভিজুয়ালি একজন রোগী সে একজন পছন্দ মতো ডাক্তারের কাছেই চিকিৎসা চাইবে। হুম সে ডাক্তার যখন চিকিৎসার জন্য যায় তখন সে ডাক্তার সরকারি না বেসরকারি সেটা রোগী কিন্তু দেখে না, রোগী দেখে ডাক্তার। একেবারে কিছুক্ষণ আগে ডক্টর দিলীপ দাস আমাদের ছিলেন, আমাদের সঙ্গে রয়েছেন, তিনি বললেন হুম। যে প্রাইভেট নার্সিং হোম তো রয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে জিবি হাসপাতালমুখী সকল রোগীরা হচ্ছেন। সেই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? না, এখন ব্যাপারটা হচ্ছে এখানে হচ্ছে কোয়ালিটির ব্যাপার রয়েছে। জিবি হাসপাতাল মুখী হচ্ছে, কারণ আমি বলছি ত্রিপুরাতে বাবাই ধরুন প্রাইভেট হসপিটালস প্রাইভেট হসপিটালস তো সে নেই, বলতে গেলে কিছুই নেই। হ্যাঁ, তো নার্সিং হোমস গুলো রয়েছে এবং সেগুলো ডেফিনেটলি ইকুইপড না। হুম নার্সিং হোমস গুলো ধরুন বিশেষ দু একটা অপারেশন বা দু একটা জিনিস ছাড়াও নার্সিং হোম গুলোতে সেই হুম সমস্ত পরিষেবা পাওয়া যায় না। হুম ঠিক আছে, হুম তো স্বাভাবিকভাবে একটা মেডিকেল কলেজ যেখানে সমস্ত রকম ফ্যাসিলিটিস রয়েছে, মানুষ সেদিকে যাবে এবং আহ, যারা এক্সপিরিয়েন্স ডাক্তার রয়েছে মেডিকেল কলেজে তাদের কাছে যাবেন, এটা একটা মানুষের পক্ষে মানে সত্যি আহ, মানে এটা তারা চান যেরকম। হুম কিন্তু এখানে একটা সংঘর্ষ হয়ে যাচ্ছে এই জায়গাতেই, যে কলেজ চলতে হবে এবং প্রাইভেট প্র্যাকটিস চলতে হবে, হুম দুটোকে একসাথে মেলানো খুব কঠিন ব্যাপার। হুম দুটোকে একসাথে মেলানো খুব কঠিন ব্যাপার। হুম তো এই জায়গাটাতে আমাদের একটু ধৈর্য ধরতে হবে। হুম কারণ আমি যেটা মনে করি যে হুম যে কোনো একটা সংস্কারের যখন শুরু হয় হুম তখন একটা প্রচন্ড কষ্ট হয়, হুম সবারই কষ্ট হয়। হুম এবং আজকে যদি সরকার এর যে সমাধান কিভাবে সিদ্ধান্ত করা উচিত নিয়েছে, আপনার কি মনে হয়? না আমার মনে হয় আরো বেশি প্রাইভেট হসপিটালস এখানে তৈরি হওয়া উচিত হুম ত্রিপুরাতে। হুম বাইরের বড় বড় সিটিগুলিতে দেখুন কি পরিমাণ প্রাইভেট হসপিটালস আছে। হুম সেখানে আহ, মানে সব শ্রেণীর মানুষ মেডিকেল কলেজে যায় না। হুম হুম হ্যাঁ, হুম সুতরাং কারণ তারা যারা এফোর্ড করতে পারে প্রাইভেট চিকিৎসা করায়, হুম কারণ প্রাইভেট হসপিটালস গুলো সেগুলো ওয়েল ইকুইপড থাকে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাইভেট হসপিটালস গুলো স্ট্যান্ডার্ড সরকারি মেডিকেল কলেজের চেয়েও ভালো থাকে। হুম হুম কারণ আমাদের ওই দিকটায় জোর দিতে হবে, কারণ স্বাস্থ্য পরিষেবার যদি উন্নয়ন করতে হয়, হুম শুধুমাত্র একটা মেডিকেল কলেজ বা একটা হাসপাতালকে কেন্দ্র করে যদি আমাদের সমস্ত চিকিৎসা ব্যবস্থা চালিত হয় একটা তাহলে একটা একটা কোনোদিনই। একটা উদাহরণ দিই ডাক্তার বাবু, আসামের কথা যদি বলি, অসমের কথা, ত্রিপুরার হুম, বহু পেশেন্ট হুম, পার্শ্ববর্তী রাজ্যে মানে আসামে হুম, তারা এসে হুম, চিকিৎসা করান। হুম, মানে প্রচুর এরকম পেশেন্ট আছে যারা এখন শিলচরে আসেন, হুম, তারা চিকিৎসা হুম। করেন। এই যে পরিস্থিতিগুলো সৃষ্টি হচ্ছে, কোথাও না কোথাও ত্রিপুরায় তো একটা ক্ষমতা রয়েছে না, কোথাও তো একটা খামতি রয়েছে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে। বা সরকারি হাসপাতালের কথাই আপনারা বারবার বলছেন, যেহেতু সেখানে প্রাইভেট হসপিটালস নেই এবং নার্সিং হোমগুলো তো পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই, সেই ব্যবস্থা নেই, সে জায়গায় দাঁড়িয়ে সরকারের তো কিছু করণীয় রয়েছে সেক্ষেত্রে। না, সরকারের করণীয় তো নিশ্চয়ই, এবং সরকারের উপর আজকের এই সরকারের সিদ্ধান্তই সরকারের উপর এই চাপটা সৃষ্টি করবে যে বাইরের আরো হাসপাতাল এখানে আনা যায় কিনা, ইনফ্রাস্ট্রাকচার। দেখুন আজকে গুয়াহাটিতে যারা চিকিৎসার জন্য যাচ্ছে, হুম আমাকে বলুন কজন গিয়ে গুয়াহাটি মেডিকেল কলেজে যাচ্ছে? হুম না, ওরা ধরুন জিএনআরসি তে যাচ্ছে, হ্যাঁ, বা ওই ধরনের শঙ্কর
কিন্তু এখন আপনাকে একটু ইনফরমেশন দিই, গুয়াহাটি মেডিকেল কলেজে পর্যাপ্ত পরিমাণে সুযোগ সুবিধা রয়েছে এবং না জানি, গুয়াহাটি আমি মেডিকেল কলেজ নিজে যথেষ্ট উন্নত হয়েছে বর্তমান সরকারের আমলে। আমি নিজে এমবিবিএস করেছি গুয়াহাটি মেডিকেল কলেজ থেকে, হ্যাঁ। সুতরাং গুয়াহাটি মেডিকেল কলেজ আমার ধারণা আছে। আমি বলছি বাইরের যে নিশ্চয়ই রোগীদের আপনি কথা খবর বলছেন নিয়েছেন, যারা নিশ্চয়ই এখন একটু উন্নত হয়েছে, অনেকটাই হ্যাঁ, উন্নত হয়েছে। অনেক জানি আমি, অনেক উন্নত হয়েছে। হ্যাঁ, কিন্তু যারা বাইরে যান, সাধারণত যে সমস্ত রোগীরা বাইরে যান, তারা কিন্তু ওই প্রাইভেট সেটআপের দিকে বেশি ঝুঁকে পড়ে, জানি না কেন। বেশ, আমাদের সঙ্গে কেননা যেহেতু ব্যাপার সমাজকর্মী, হচ্ছে একটা ডাক্তারবাবু জিনিস একটু হচ্ছে, থামাবো, যেহেতু সমাজকর্মী রয়েছেন আমাদের সঙ্গে, ভাস্কর বাবু রয়েছেন। ভাস্কর বাবু, এই যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এই প্রাইভেট হসপিটাল, নার্সিং হোম, সেখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই, যার জন্য ত্রিপুরার রোগীরা বা সাধারণ মানুষ, আম জনতা, তারা জিবি হাসপাতালমুখী হতে হচ্ছে তাদের বাধ্য হয়ে। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, পর্যাপ্ত যে সুযোগ সুবিধা নেই তার ছবি তো আমরা দেখিয়েছি, নিউজ লাইভ বাংলা আমরা দেখেছি, একাধিক অভিযোগ রয়েছে এই মুহূর্তে। কিন্তু সেই দিকে আমি না গিয়ে আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো এই মুহূর্তে, যে তারা কি আদৌ সরকারি হাসপাতালের বর্তমান পরিষেবার উপর আস্থা রাখতে পারছেন? মানে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে কারণ এই সরকারের এই সিদ্ধান্তের পর উপচে পড়া, কিন্তু এর আগে তো মানে প্রাইভেট যেগুলো প্রাইভেট প্র্যাকটিসগুলো চলছিল, ডাক্তাররা বাইরে যেতেন, রোগীদের সঙ্গে রোগীর সেবায় ব্যস্ত ছিলেন। সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তের যে প্রশ্নগুলো উঠছে, পুরোপুরি আস্থা রাখতে পারবেন কি না, তাদের মনে কোনো সংশয় রয়েছে, কি করবেন তারা? দেখুন, ভারতবর্ষে একটা আইন আছে, যে আইনটা হচ্ছে আইপিএইচএস, ইন্ডিয়ান পাবলিক হেলথ সার্ভিস। এই আইপিএইচএস অনুযায়ী প্রতিটি সাব ডিভিশন হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটালে দুজন করে স্পেশালিস্ট। আমি এই মুহূর্তে যে জেলা সদর থেকে কথা বলছি, সেই জেলা সদরের নাম ঊনকোটি জেলা। আমি যদি একদম তথ্য দিয়ে কথা বলি, বিগত অনেক দিন ধরেই এই জেলা হাসপাতালে এবং আমার এই মহকুমা হাসপাতালে, এই জেলার মহকুমা হাসপাতালে আমি একজন চাইল্ড স্পেশালিস্ট দেখতে পাচ্ছি, শুধুমাত্র একজন জেলা হাসপাতালে। মহকুমা হাসপাতালে যে শিশু বিশেষজ্ঞ আছেন উনি থেকেও প্রায় নেই। সুতরাং এই যে আইপিএইচএসটা এখানে তো ভঙ্গুর হচ্ছে, অর্থাৎ আমি গ্রাসরুটে যদি কাজ না করি, আমি একদম গ্রাসরুটে যে কাজটা না করি, তাহলে তো আমার এসে পড়বে, আমার উপরে এসে পড়বে। যেটা আমি আপনাকে আগে বললাম, যে স্টেট রেফারেল হসপিটাল আমাদের একটাই জিবি হসপিটাল, সেখানে পড়বেই। আর আপনি বলছেন প্রাইভেট হসপিটালের কথা, প্রাইভেট, এটা দেখুন 2015 সালেও আমাদের সরকার কিন্তু চেষ্টা করেছিলেন যে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার জন্য, সেজন্য ওনারা একটা বিধি এনেছিলেন, কিন্তু আজ পর্যন্ত সেই বিধি কতটুকু মানা হয়েছে আমি জানি না। সেই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে তুলে ধরলাম। এই দেখুন বিজ্ঞপ্তিটি, বিজ্ঞপ্তিটি পরিষ্কার লেখা আছে, যে একজন সুপার স্পেশালিস্ট ডাক্তার 250 টাকা ওনারা ভিজিট নিতে পারবেন, এবং দ্বিতীয় পরামর্শ ওনারা বিনামূল্যে করতে হবে, তৃতীয় পরামর্শ ওনারা 150 টাকা নিতে পারবেন। সুপার স্পেশালিস্ট পিজি ডিগ্রিধারী যারা আছেন বা ডিপ্লোমা যারা আছেন, উনি 200 টাকা নিতে পারবেন, এবং বিনামূল্যে দ্বিতীয় পরামর্শ, তৃতীয় পরামর্শ 100 টাকা। পিজি ডিগ্রি বা ডিপ্লোমা বিহীন যারা চিকিৎসক আছেন, 150 টাকা প্রথম ভিজিট, দ্বিতীয় পরামর্শ বিনামূল্যে, এবং তৃতীয়টা 75 টাকা। বলা হয়েছে যে কাজের দিনে 3 ঘন্টার বেশি এবং ছুটির দিনে 6 ঘন্টার বেশি প্রাইভেট প্র্যাকটিস কেউ করতে পারবেন না। এটা কিন্তু ত্রিপুরা সরকারের বাই অর্ডার, আমি হেলথ ডিপার্টমেন্টের অর্ডারটাই পড়ছি। সুতরাং এবং বলছে আরো কিছু কথা আছে এখানে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে সকাল 8টা থেকে দুপুর 1টা এবং বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ডিউটি করতে হবে। বলা হচ্ছে মহকুমা হাসপাতাল এবং জেলা ভিত্তিক হাসপাতালে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমাদের ডিউটি করতে হবে। কথা হচ্ছে এই জায়গায়, এটা 2015 সালে আছে, স্বাস্থ্য অধিকর্তা সই করা, আমি অর্ডার করলাম। দেখুন, কথা হচ্ছে এই জায়গায় যে এই যে অর্ডার গুলো আমার বেরোচ্ছে, বিভিন্ন ধরনের স্বাস্থ্য দপ্তরের অর্ডার, বিভিন্ন ডিপার্টমেন্টের অর্ডার, তার সমন্বয় সাধন করছে এবং তার বাস্তব প্রতিফলন করছে, সেটা কিন্তু আজকের দিনেও সমান প্রাসঙ্গিক এবং সমান প্রশ্ন আমাদের সবার সামনে এসে দাঁড়াচ্ছে। না হলে আমি তথ্য দিয়ে বলতে পারি, আপনি আগরতলায় প্রচুর সংখ্যক আপনি বিশেষজ্ঞ চিকিৎসক পাবেন, কিন্তু কোন জেলায় বা কোনো মহকুমা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি প্রচুর পরিমাণে আমার ত্রিপুরা রাজ্যে রয়ে গেছে। যে কারণে ত্রিপুরার প্রচুর মানুষ, বিশেষ করে উত্তর, ঊনকোটি, ধলাই, বিশেষ করে বলছি আগরতলার প্রচুর মানুষ বহিরাজ্যে চিকিৎসা করাতে যান, এবং ওনাদের প্রাথমিক পছন্দ হচ্ছে শিলচর,
নয়তো এখন আমরা যোগাযোগ ব্যবস্থা আমাদের খুব সহজ হয়ে যাওয়ায় আমরা দেখতে পাই যে গুয়াহাটিতে ওনারা চিকিৎসা করাতে যাচ্ছে, প্রচুর রোগীরা ঘরে চিকিৎসা করাতে হুম যাচ্ছে। হুম হুম এই রোগীরাই কিন্তু আমার জেলা হাসপাতালে চিকিৎসা করাতেন যদি ওনারা একদম সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থা পেতেন, ভালো চিকিৎসা ব্যবস্থা তাহলে পেতেন। যে আসতেন না অসম বা অসমে আসতেন না, বিশেষ করে শিলচর গুয়াহাটি তারা চিকিৎসা করাতে আসতেন না। আমি আরেকটা তথ্য, ছোট্ট একটা তথ্য দিই। হুম আমাদের 2018 সালে পট পরিবর্তন করে যে বিজেপি আইপিএফটি প্রথম সরকার আসার পরে হুম। প্রথম স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন সুদীপ বর্মন। তারপর হওয়ার পরে আমি এখানে কিন্তু ত্রিপুরা যে দেখছিলাম হুম যে প্রতিটি মহকুমা হাসপাতাল এবং জেলা হাসপাতালে ফ্রি হেলথ চেকআপ, একদম লিপিড প্রোফাইল বলুন, হুম কিডনি ফাংশন কেএফটি মানে হুম। কিডনি ফাংশন টেস্ট, এলএফটি মানে লিভার ফাংশন টেস্ট থেকে শুরু করে হুম। থাইরয়েড প্রোফাইল সমস্ত কিছু কিন্তু ফ্রি চেকআপ হতো, ফ্রি টেস্ট হতো। হুম এখন ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে বা আমি যেখানে কথা বলছি সেখানে এই জেলা সদরে এবং এই কৈলাসহরে একটা 50 বেডের ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতাল আছে। সুতরাং এই যে 50 বেডে আয়ুষ হাসপাতাল আছে, আমার মহকুমা হাসপাতাল আছে, আমি জেলা হাসপাতাল আছে, আমি সমস্ত ট্রিটমেন্ট গুলি আমি সমস্ত বেশ। ফ্রি পেতাম। কিন্তু বর্তমান সময়ে কিছু জন্য দেখতে পাচ্ছি এই সমস্ত এই যে প্যাথোলজিক্যাল টেস্ট গুলো বন্ধ অবস্থায় পড়ে রয়েছে এবং কেউ এখানে খুব তদারকি করছে। বেশ, আপনার এই অভিযোগগুলো আমি শুনলাম ভাস্কর বাবু। আজ যেমনটা আপনারা এতক্ষণ বুঝেই গেছেন, আমাদের আলোচনার বিষয় হচ্ছে ত্রিপুরা জিবি হাসপাতালকে নিয়ে, সরকারি হাসপাতাল, এবং সেখানে সরকারের তরফ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যারা চিকিৎসক রয়েছেন তাদের প্রাইভেট প্র্যাকটিস সম্পূর্ণ নিষিদ্ধ, সম্পূর্ণ বন্ধ। তবে আপনাদের জানিয়ে রাখি যে এই প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠক গ্রহণ করলেও কিন্তু এখন এর বিজ্ঞপ্তি জারি করা হয়নি। এ বিষয়ে আমরা আসছি, আমাদের সঙ্গে যেহেতু দিল্লি থেকে রয়েছেন ডাক্তারবাবু রয়েছেন, দিলীপ বাবু রয়েছেন, এবং তিনি বিজেপির প্রাক্তন বিধায়কও, এবং ওনার সঙ্গে আমি যাব কিছু প্রশ্ন ওনাকে এই মুহূর্তে করতে চাইছি। ডাক্তারবাবু, এই যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, সেক্ষেত্রে ডাক্তাররা যদি এই সিদ্ধান্তে, যারা প্রাইভেট প্র্যাকটিস করতেন, খুশি না হয়ে তারা যদি ইস্তফা দেওয়ার কথা ভাবেন, সেক্ষেত্রে তো একটা ঝুঁকি সৃষ্টি হবে জিবি হাসপাতালের ক্ষেত্রে। তার সঙ্গে কিভাবে মোকাবেলা করা যাবে, বা এই ধরনের যদি পরিস্থিতির সম্মুখীন হতে হয়, কি বলবেন? একটা জিনিস পরিষ্কার এখানে, এই যেমন মনে করেন আপনি যখন বলছেন যে জিবি হাসপাতালে প্র্যাকটিস সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, এই যে একটা কথা, এই মেসেজটা যখন মানে চারদিকে যায় না এবং পত্রিকায় যখন হয়, তখন মানুষের মনে একটা প্যানিক সৃষ্টি হয়। 2 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে এই যে ডিসিশনটা যেটা হয়েছে, আপনি তো বলেন বিজ্ঞাপনে এখনো বেরোয়নি, তো এক্স্যাক্টলি আমিও দেখিনি এখানে কি কি জিনিস আছে। তবে ডক্টরসদের যে প্রেস মিট ওরা যেটা করেছে, সেখানে আমি একটা জিনিস কোন সময় ওরা বলেনি যে আমরা প্র্যাকটিস নন প্র্যাকটিসিং হোক তাতে আমরা সম্পূর্ণ অমত, এটা কিন্তু বলেনি। কিন্তু আমি আপনাকে তো বললাম তো 1982 সাল থেকে আমরা বলে এসেছিলাম যে হেলথ সার্ভিস শুড বি নন প্র্যাকটিস হেলথ সার্ভিস, শুধু মেডিকেল কলেজ নয় কিন্তু। তো তারই তো ফলো আপ এগুলো চলছে। তো ওইখানে যেটা বলা হয়েছে ওদেরকে যে এখন একটা জিনিস ডাক্তারদের একদম হালকাভাবে নেওয়াটা উচিত না। হ্যাঁ, এইভাবে হালকাভাবে নিয়ে যদি বলা হয় যার ভালো না লাগে, যা পোষায় চলে যাও, এটা ইটস নট দ্য রাইট এক্সপ্রেশন। এবং ওদের কথা থেকে আমি যেটা বুঝলাম, এখানে তারা ভীষণভাবে হার্ট হয়েছে। আমি হলে আমারও তাই একই অবস্থা হতো। সেই জায়গা থেকে আমি আপনাকে প্রশ্নটা করেছি, সম্ভাবনার কথা আমি বলছি যে যদি এই ধরনের সিচুয়েশন হয়। এছাড়া আপনাকে আরো একটা প্রশ্ন এই মুহূর্তে করব, যে এই যে জিবি হাসপাতাল এজিএমসির যে বিষয়টি আমরা আজকে আলোচনা করছি, আপনি কি মনে করেন এই নিয়মটি কেবল জিএমসি বা এজিএমসির হাসপাতালের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত? মানে প্রথমে যদিও আপনি বলেছেন, আরেকটু যদি ব্যাখ্যা করেন। দেখেন, আপনারা যদি চিফ মিনিস্টারের যদি কথা শুনে থাকেন, উনি বলছেন যে একটা পাইলট প্রজেক্ট হিসেবে আমরা এজিএমসি জিবি হসপিটালকে নিয়েছি। তো পাইলট প্রজেক্ট সবসময় একটা স্টাডি প্রজেক্ট হয়, এটা যে হবে না অন্যদিকে যাবে না তা নয়। আচ্ছা, তবে এই যে এটা থেকে তো একটা জিনিস বোঝা গেল যে আমরা টোটালি জিবি হসপিটাল মানে কি সরকারি হাসপাতাল ডিপেন্ডেন্ট। আপনি যান না ডিস্ট্রিক্টে, আপনি যান না আইজিএম হসপিটালে গিয়ে দেখেন। তো এই যে আমাদের এটার একটা কারণ, এখন আমাদের এইখানটার মধ্যে একটা মাত্র আইএলএস হসপিটাল আছে, আচ্ছা ওখানে লোকে যায়। তো আমাদের মিউনিসিপ্যালিটি যেটা আছে সেখানে একটা সিভিল হসপিটাল রিসেন্টলি হবে, তো
তো সেখানেও আমাদের ডক্টর লাগবে, হুম আইজিএম হসপিটালে ডক্টর লাগবে। হুম সুতরাং যে ডিমান্ড গুলো ডক্টর, আমি যেমন 2-3টা পয়েন্ট বলেছি, হুম যে অতীত থেকে কিন্তু ডাক্তারদের ডিপ্রাইভ করার একটা চেষ্টা চলছে। হুম আমিও যখন চাকরি করতাম তখন 3টা অ্যাডভান্স ইনক্রিমেন্ট ছিল সিমিলার স্কেলে 500-1300-তে। হুম ক্রমান্বয়ে ডাক্তারদের বিভিন্ন সুযোগগুলো কার্টেল করা হয়েছে ফ্রম দ্য ব্যুরোক্রেসি অর ফ্রম এনি আদার সাইড। হুম তো এটা কিন্তু এটা পুঞ্জীভূত খুব একটা আছে। হুম তারপর 250 টাকা যে আপনার এনপিএ ছিল তখন, হুম এটা বেসিকের সাথে যোগ হতো, এনপিএ বেসিকের সাথে যোগ হয়ে আপনার ডিএ হতো, হুম পেনশনে এটাও যেত। তো এই ডিমান্ড গুলো পেশে আপনার আছে, এবং আমার যা মনে হয় গভর্নমেন্টের কনসিডারেশনে এটিও আছে। কারণ এটা শুধু বন্ধ করে দিয়েছে, এটার উপর সবকিছু হচ্ছে, হুম কিন্তু বাকি কিন্তু অন্য জিনিসই আছে। আমি এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের ইন্টারভিউটা শুনছিলাম, হুম উনার সময়ে কিন্তু চেষ্টা হয়েছিল বারবার হুম যাতে প্র্যাকটিস বন্ধ হওয়ার কথা। হুম উনি কি জানেন না কোন সময় কি হয়েছে এটা? আর একটা জিনিস দেখেন, অনেক অর্ডার অনেক সময় হয়, কিন্তু একটা মেমোরেন্ডাম ইস্যু করলে, হুম এটা গভর্নমেন্ট এটা ইস্যু করলে যদি সেটা ফলো আপ না করেন, হুম তাইলে আইনের জায়গায় থেকে যায়। হুম আমি দেখছি আমাদের এমএস বলেছিল যে হার্ডলি 5-10% ডক্টরস হয়তো এই টাইমের এদিক সেদিক যাতায়াত করে। আপনি 5-10% ডক্টরের জন্য আপনি গোটা ডক্টর কমিউনিটি ব্লেম করে দেবেন, একেবারে একেবারে তো এটা কি করে হয়? না। সুতরাং আমার পুরো বিশ্বাস, অনেক ডাক্তার আছে যে যারা পড়াতে চায় হুম বা কিন্তু অন্য একটা জিনিস। একটা বিষয় ভাস্কর বাবু কিছু অভিযোগ তুলছিলেন বিরতির আগে। তিনি বলছিলেন যে ত্রিপুরার একাধিক জেলায় অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক নেই, খামতি রয়েছে, এবং মেডিকেল কলেজও নেই জেলায় জেলায়, যেটা অসমের রয়েছে। প্রসঙ্গ টেনে তিনি বলেছেন। আমি যদি একটু এই বিষয়টার দিকে একটু নজর রাখি ডাক্তারবাবু, সরকারের কি এই ক্ষেত্রে মন দেওয়া উচিত নয় যে যার জন্য এই যে জেলার যে মানুষগুলোকে তাদের কখনো জিবি হাসপাতাল, কখনো বাইরে বহির্রাজ্যে যেতে হচ্ছে চিকিৎসার জন্য, এই বিষয়গুলো তো একটু একটু দেখা উচিত। আপনি যে গৌহাটি বা আসাম বা ডিব্রুগড় মেডিকেল কলেজের সাথে আমাদের তুলনা করছেন, ডিব্রুগড় মেডিকেল কলেজ, গৌহাটি মেডিকেল কলেজ কত সালে হয়েছে, কত বছর হয়েছে? আমাদের এটা তৈরি হয়েছে 2005 সালে, হুম আমাদের টিএমসি তৈরি হয়েছে 2006 সালে। হুম আমাদের প্রথমে কোনো ফ্যাকাল্টি ছিল না, হুম আমরা বিভিন্ন জায়গা থেকে ডিপেন্ডেন্ট হয়ে আমরা কাজ শুরু করেছি। হুম আমাদের সেখানে ইনফ্রাস্ট্রাকচার ছিল না। আপনার একটা মনে রাখতে পারেন, যদি কোভিড এর সময় আমরা যে সমস্যাটা ফেস করেছি, হুম এয়ার লিফটিং করে আমাদের অক্সিজেন আনতে লাগতো, মেশিন আনতে হয়েছে, ড্রাগস আনতে, আমরা তো ওভারকাম করেছি না আমাদের এই ডাক্তাররাই। হুম আমাদের এই ডাক্তাররাই, যখন কোনো মানুষ ঘর থেকে বেরোয় না, হুম এই ডাক্তাররা, এবং আমাদের ত্রিপুরা হেলথ সার্ভিসে 5 থেকে 6 জন ডাক্তার কিন্তু কোভিড এর সময় মারা গেছে, কিন্তু হুম হুম অন্য কোনো লোক কিন্তু মারা যায়নি। আমাদের নার্সরা, আমাদের সোশ্যাল ওয়ার্কাররা, আয়ারা, আশার কর্মীরা, কার সাথে কার তুলনা করবেন এগুলো? তো সুতরাং যে কিছু ডক্টররা ভালো প্র্যাকটিস করবে, ওরা পড়াশোনা করেছে, তাদের স্কিল আছে, হুম তাহলে আমরা অন্য জায়গায় যাই কেন? হুম এটা চলতেই থাকবে। কারণ আমার অনেক আইএএস আইপিএস অফিসারের সাথে কথা হয়েছে, হুম তারা আমাকে বলেছে আমাদের উদ্দেশ্য ছিল ডাক্তারও আমরা হতে পারি নাই। হুম তো ডাক্তারির প্রতি ডাক্তারকে বুঝতে হবে। এই যে আপনি বলছেন তো খালি 8 ঘন্টা এমনও প্রাইমারি হেলথ সেন্টার আছে, হুম ডাক্তার ছুটিতে গেলে না আসলে একই ডাক্তার 7 দিন কিন্তু পর কিন্তু করে যাচ্ছে ডিউটি, হুম স্টেশন ছাড়ার কোনো উপায় নাই। বাকিগুলো দেখুন কিভাবে হয়। হুম তো এই যে ডাক্তারদের কন্ট্রিবিউশনটাকে অনেক রকম ভাবে অপমানিত করা হচ্ছে, এইভাবে করে কিন্তু করা যাবে না, জোর জবরদস্তি করে কিছু করা যাবে না। হুম ডাক্তাররা ভেরি সেনসিটিভ। হুম তারা যে কথা, এইমস এর সাথে আপনি তুলনা করবেন, তাহলে এইমস এর যে সুযোগ সুবিধাগুলো আছে এখানে তো 80% নেই। দিন। হ্যাঁ হ্যাঁ, জিবি হাসপাতালে কি আছে? সেটা তো নেই। তো তাহলে এইমস এর সাথে আপনি কি করে আপনি তুলনা করবেন? হুম হ্যাঁ, তবে যে জিনিসটা করতে পারেন, হুম যে যারা নন প্র্যাকটিসিং মানে অপশন দেবে, হুম তার যে 20% দিয়েছেন, হুম 20% এটা ডিএ হিসাব করে নিটাকে যোগ করে তার পেনশনে যোগ করেন, এইগুলো একটা জিনিস। হুম মনে করেন ইন্টারন্যাশনাল জার্নাল, বাইরে যাওয়ার সুযোগ সুবিধা, হুম পড়ানোর জন্য আরো সুযোগ সুবিধা, হুম তো সবগুলো এতটা আমরা চাইছি না। আমাদের ডাক্তাররা যারা আছে ত্রিপুরার, হুম তারা অনেক কিছু চায় না, হুম অনেক। আমি তো ওয়েস্ট বেঙ্গলে আমি পড়াশোনা করেছি,
সারা ভারতবর্ষে আমি গেছি, হুম আমিও বলবো আমাদের ডক্টররা বেস্ট অফ দ্য ডক্টরস ইন দ্য কান্ট্রি। আমি আপনাকে বলি, আমি নিজে বিভিন্ন জায়গায় গেছি, হুম ফিরে এসে দেখেছি আমাদের ডক্টররাই যে প্রেসক্রিপশনটা করেছে হুম এই প্রেসক্রিপশনটাই নিয়ে আমাদের লোকরা ফিরে আসে। হুম তাহলে কিন্তু আপনাদের ওখানে রাজ্যে, গেলে আমি একটু অন্য প্রশ্ন করছি ডাক্তারবাবু, তাহলে আপনার মানে ত্রিপুরা রাজ্যের যারা রয়েছেন তারা অন্য রাজ্যের উপর ভরসা রাখতে হচ্ছে, বা কেন ওদেরকে বাইরে চিকিৎসা করাতে যেতে হচ্ছে? কোথাও তো একটা সমস্যা রয়েছে ডাক্তারবাবু। এটা 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 কিরকম জানেন তো, এটা বললে হবে না। অনেক মানুষের প্রথম কথা হচ্ছে আমাদের যে মানুষরা ওই যে আছে না, আস্থা বা ওই বিশ্বাস রাখতে পারছে না এমন মনে হচ্ছে কোথাও না কোথাও। একটা কথা শুনলে আপনার এই টক শোতে কথা খারাপ লাগবে। একটা কথা আছে, এই বাড়ির গরু ঘাটার ঘাস খায় না, একটা কথা আছে জানেন তো? আপনি তো বাঙালি, যেহেতু বুঝবেন। বুঝতে পেরেছি, আজকে কিন্তু বলুন। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে কিছু সংখ্যক মানুষের কাছে যে টাকা আছে, হুম তারপরে মনে করেন এখন যে আমাদের একটা আয়ুষ্মান কার্ড যেটা হয়েছে, হুম এনিওয়ার ইন ইন্ডিয়া আপনি যেতে পারেন, হুম আমাদের মুখ্যমন্ত্রীর নামেও কার্ড আছে, হুম অনেকের ইন্স্যুরেন্স আছে, হুম অনেক রকম আছে। তো লোকে কি করে সেইগুলো সুযোগটা নেয়। হ্যাঁ, এটা তো ঠিক যে মনে করে ব্যাঙ্গালোর, চেন্নাই, এই তারপর মানে দিল্লি। আপনি আমাকে বলুন তো, ওয়েস্ট বেঙ্গলের লোক সব চেন্নাই আর ইয়েতে যায় কেন? হুম চেন্নাই আর ইয়েতে যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল তো অনেক ডেভেলপ, হুম কয়টা 14টা 15টা মেডিকেল কলেজ আছে। তো কিছু সংখ্যক মানুষ তার লাইফটাকে অনেক সময় বিশ্বাসের উপর চলে। হুম আমার এখানে সবকিছু খারাপ বলে লোক যায় এমন না, হুম অনেকে আচ্ছা, চলে যায় একটা ছোট্ট মানে। করে শেষ প্রশ্ন, সময় একদম নেই ডাক্তারবাবু। বর্তমান যে জিবি হাসপাতালের পরিস্থিতি একেবারে সংক্ষেপে বলবেন, এর সাথে মোকাবিলা করার জন্য আপনি কি পরামর্শ দেবেন ডাক্তার, একজন রাজনীতিবিদ হিসেবে এবং একজন ডাক্তার হিসেবে, সংক্ষেপে? প্রথম কথা হচ্ছে এটা মোকাবেলার কোনো ব্যাপার নয়, এটা যুদ্ধ নয়। তো যারা আছে তারা দে আর অল সেনসিটিভ, হুম পুরো জিনিসটা বুঝতে হবে, হুম সব জিনিসটা ওদের কথা বুঝতে হবে। হেলথ সার্ভিস যারা সবগুলো সর্বাঙ্গীন ভাবে যদি বিবেচনা করে হুম এটা করা, যেহেতু আমাদের নতুন আমাদের মুখ্যমন্ত্রী একটা উদ্যোগ নিয়েছে, হুম কিন্তু এত বছর 71 সাল থেকে শুরু করে আজকে 2026 পর্যন্ত হুম অনেক মুখ্যমন্ত্রী হয়েছে। নৃপেন চক্রবর্তী একবার এমন বলেছিলেন হুম যে ডাক্তাররা আমার বুকে ছুরি বসিয়ে নিয়ে গেছে। হুম মানিক সরকার তো ছিলেন আপনি 20 বছরের মুখ্যমন্ত্রী, হুম উনিও চেষ্টা করেছিলেন, হয়নি কেনি। বেশ বেশ। বিভিন্ন জিনিস বারে বারে এরকম করা হয়েছে, হুম কিন্তু আইনগতভাবে কেউ স্টিক করতে পারে না। হুম ল বেশ। যদি ইমপ্লিমেন্ট করে সেটাকে কাজে লাগাতে হবে। একদম একদমই ডাক্তারবাবু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একদম হাতে নেই সময়, আলোচনা আরো করার ছিল, তবে এই মুহূর্তে আপনাদের তিনজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং শেষে দুজন ডাক্তার যেহেতু ছিলেন আজকে আমাদের আলোচনায়, দুজনকে ডাক্তার দিবসের অনেক অনেক, অর্থাৎ চিকিৎসক দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে সমাজকর্মীও ছিলেন ভাস্কর ঘোষ অধিকারী, ওনাকেও আমরা আমাদের তরফ থেকে একেবারে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। তিনজন অতিথিকে আজকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, ডাক্তার দেবাশিস তরফদার এবং ডক্টর দিলীপ দাস, দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আলোচনা আসার জন্য। সব কথা আজ এখানে শেষ করছি, ধন্যবাদ।